অ্যাসাইনমেন্ট ব্যাপারে কথা বলবো। অ্যাসাইনমেন্ট করার জন্য আপনাকে একটা সুন্দর খাতা তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমরা প্রথম পেজ যেটা, এটা অফসেট পেপার যেটা A4, যেটা আমরা কম্পিউটারে কপি টপি করি আর কি মাঝে মধ্যেই। প্রতিষ্ঠানের নাম থাকবে, আমাদের স্কুল যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মধ্যঝিল, ঢাকা 1000। শিক্ষার্থীর নাম, এখানে শিরোনাম থাকতে পারে যে অ্যাসাইনমেন্টে কোন ধরনের শিরোনামগুলো, আমাদের যেমন গণিতের প্রশ্ন অ্যাসাইনমেন্ট থাকতে পারে উপর পাতাতে। তারপরে শিক্ষার্থীর নাম, রোল এবং শাখা, এটু লিখে আমরা কম্পোজ করবো এটা প্রথম পাতাটা। আর ভিতরের পাতার লেখাগুলো আমাদের হাতে লিখলেই সুন্দর হবে। ভিতরের পেজগুলো হাতে থাকবে, উপরের একটা পেজ আমরা কম্পিউটার কম্পোজ করে নিব, প্রতিষ্ঠানের নাম থাকবে। এরপরে শিরোনাম, আমাদের যে নির্ধারিত কাজগুলো আছে সেই কাজগুলো থাকবে, যে এই অ্যাসাইনমেন্টের মধ্যে এই জিনিসগুলো আছে। এরপরে শিক্ষার্থীর নাম, শাখা, রোল এগুলো থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, আসুন আমরা গণিতের একটা মোটামুটি বড় রকমের কাজ আপনাদের করতে দেওয়া হয়েছে, যেখানে সৃজনশীল প্রশ্ন আছে 3টি, আবার ছোট্ট জ্ঞানমূলক প্রশ্ন আছে 4টি। বেশ বড় অ্যাসাইনমেন্ট, গণিতের অ্যাসাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধু, আমি সবগুলো প্রশ্ন উঠিয়েছি, আপনাদের শিরোনামে বা নির্ধারিত কাজ যে করতে হবে সবগুলো এখানে আছে, তাতে করে আপনাদের একসাথে প্রশ্ন এবং উত্তর দুটোই সমাধান পাবেন। আমি এখানে 3 দিয়ে যদি শুরু করি একটু সুবিধা হয়, এই কাজটুকু এই জায়গাটুকু পুরোটা পাই, তাতে করে আমার এই অঙ্কগুলো করতে একটু সহজ হবে। আসুন আমরা 3 দিয়ে শুরু করি। সৃজনশীল 3 শুরু করছি আমার এই জায়গার সমস্যার কারণে। তো শিক্ষার্থী বন্ধু, 3-এর ক নং প্রশ্নের উত্তর, ক নং প্রশ্নের উত্তর। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, ক নং প্রশ্নের উত্তর। এখানে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল কত? আমরা একটু OPQ এর দিকে খেয়াল করি। OPQ যে জায়গাটা, তো শিক্ষার্থী বন্ধু এখানকার প্রত্যেকটা বাহু 4, এটাও 4, এটাও 4, এখানে 4 দেওয়া আছে 4। তো এখন আমরা যে OPQ ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ OPQ এ OP equal OQ equal 4 সেমি। আর শিক্ষার্থী বন্ধু এই অ্যাঙ্গেলটা জানা দরকার। আমরা জানি কেন্দ্রে উৎপন্ন মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। এখানে মোট কয়টা কোণ আছে? 8টা কোণ আছে। এইভাবে 1 2 3 4 5 6 7 8। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ POQ সমান কি হবে শিক্ষার্থী বন্ধু? 360 ডিগ্রি যে আমাদের রয়েছে সেটাকে 8 দিয়ে ভাগ করলে আমরা 45 ডিগ্রি পাবো। এখন ত্রিভুজ OPQ, সুতরাং ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল সমান হাফ OP into OQ sin 45। শিক্ষার্থী বন্ধু, আপনাদের মনে আছে আমরা এটা এইভাবে লিখি হাফ a স্কয়ার sin 45। এখানে আমাদের এই বাহুটা a, এই বাহুটা a, নাম দুটো আলাদা তাই আমি এটা লিখলাম। তাহলে হাফ into 4 into 4 sin 45 1/√2। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু ছোট ছোট হিসাব করে ফেলি। এরকম হচ্ছে, তাহলে √2 যেটা আছে, 2 কে ইচ্ছা করলে আমরা √2 into √2 লিখতে পারি। আর এখানে একটা 4 রয়েছে, 1/√2 কেটে দিলাম। সো 4√2 থাকলো, এত সেমি স্কয়ার ক্ষেত্রফল, এত সেমি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা খুব সহজে ক করে ফেললাম। এবার খতে বলেছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল। এটা খুবই সহজ একটা প্রশ্ন। আমাদের OPQ এর ক্ষেত্রফল যেরকম হবে এর 8 গুণ হবে সুষম ক্ষেত্রফলের ক্ষেত্রফল। তো সুষম বহুভুজটি আমরা হয়তো খ এরকম ভাবে লিখতে পারি, 3-এর খ নং প্রশ্নের উত্তর। একবার পুরোটাই লিখতে পারেন, খ নং প্রশ্নের উত্তর। যেহেতু এটা আপনার অ্যাসাইনমেন্ট, যতটা সম্ভব সুন্দর করে লিখবেন। এখন শিক্ষার্থী বন্ধু, এখানে বলছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল। তো সুষম বহুভুজটির ক্ষেত্রফল সমান
8 ইন্টু ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। এইট ইন্টু 4/2 সেমি স্কয়ার, তাহলে 4/32 সেমি স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমরা এভাবে খ করে ফেললাম। এবার গতে অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে তুমি মনে করো? তো শিক্ষার্থী বন্ধু অনিয়মিত আকৃতির এবং সুষম বহুভুজ, তো আমাদের এক্ষেত্রে আমরা দেখলাম যে সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করাটা খুব সহজ। আর অনিয়মিত বলতে শিক্ষার্থী বন্ধু আমরা দুইয়ের ছবিটাতে তুলনা করতে পারি। দেখুন এখানে একটা বৃত্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাপিজিয়াম, এখানে একটা হয়তো বর্গ, এই যে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারবো অনিয়মিত আকৃতির চেয়ে আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করাটাই সহজ, কারণ আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এটা অনিয়মিত আকার। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা আলোচনার মাধ্যমে দিবে যে অনিয়মিত আকার সেটা অবশ্যই একটু ঝামেলা। যেখানে একটা বৃত্তাকার ক্ষেত্রফল, এটা যদি যোগ করি তাহলে একটা বর্গ হবে, এদিক থেকে এটা আবার একটা ট্রাপিজিয়াম হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সেখান থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এটা একটু ঝামেলাপূর্ণ, এটা করা একটু কঠিন, আর এটা হলো সহজ। তো শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা 3 নম্বরের সলিউশন সহজেই দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমরা এই পুরো জায়গাটাই আপনাদের জন্য মুছে দিতে পারবো, তাহলে এই পুরো জায়গাটা আমি সমস্যাগুলো সমাধান করতে সহজেই পারবো। তো আসুন আমরা সমস্যাগুলো সমাধান করে ফেলি। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা ছোট থেকেই শুরু করি, এখন আমাদের তো বড় জায়গার অভাব হচ্ছে না। এবার এক নির্ধারিত কাজ এক, যেটা শিক্ষার্থী বন্ধু আমরা এক নিয়ে কথা বলছি। এক এখানে 0.6 পৌরপরিক কোণ 0.9 পৌরপরিক ইকুয়াল টু হোয়াট? তো শিক্ষার্থী বন্ধু আপনারা জানেন যে পৌরকণিক যতগুলোর উপর থাকে ততগুলো 9 আসবে, সো আমরা একটা 9 নিয়ে ফেললাম, এটা 9/9 এটাও নিয়ে নিলাম, তাহলে কি হলো এটা 1। 6/9 এটাকে যদি আমরা আরেকটু ছোট করি 2/3। তো শিক্ষার্থী বন্ধু 2/3 কে যখন ভাগ করি ক্যালকুলেটর আমাকে কি বলবে? 6 6 6 এরকম চলতে থাকবে, সো আমরা এটা সমান 6 এর উপর আমরা কোণ করে দিতে পারবো। তো নিয়ে নিলাম, এটা উত্তর। তো শিক্ষার্থী বন্ধু দেখুন একের উত্তর শেষ, এবার আমি 2 এ চলে গেলাম। 2 কি বলেছে? 32 সমস্ত 37 to 1 এর আবৃত দশমিকে প্রকাশ করে মান কত হবে? তো এখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী বন্ধু আমরা 32 × 37 + 21 এটাকে আমরা হিসাবটা করে ফেলি। আমাদের কাছে ক্যালকুলেটর রয়েছে, আপনাদের পরীক্ষা ক্যালকুলেটর থাকবে, অ্যাসাইনমেন্টে আপনারা ঘরেই করবেন, সমস্যা কিছু নেই। তাহলে 37 × 32 + 21 ইকুয়াল টু আমরা করে পেলাম 1205। শিক্ষার্থী বন্ধু এটা পেলাম 1205, নিচে পেলাম 37। এটাকে যদি আমি ভাগ করে ফেলি বাই দ্য হেল্প অফ ক্যালকুলেটর, তাহলে যেটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি 32.567 আবারও 5 6 7 ডট 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 ডট। তো শিক্ষার্থী বন্ধু এটা দেখতে পাচ্ছি আমরা এই জিনিসগুলো রিপিট আসতেছে, সো আমরা লিখতে পারবো 5 6 7। এই ফার্স্ট এবং লাস্টের উপর পৌরকণিক দেওয়া মানে এটা চলবে, অসীম পর্যন্ত চলবে, 5 6 7 5 6 7 চলতেই থাকবে। এই জন্য আমরা পৌরকণিক ফার্স্ট এবং লাস্টে দিয়েছি, এর দ্বারা বুঝেছি আমরা যেটা একটা অসীম দশমিক সংখ্যা। তবে আমরা আবৃত করে দিলাম, আমাদের কথাও তাই ছিল যে আবৃত দশমিকে, দেখুন আমি আবৃত করে দিয়েছি, এটাই তাহলে আমাদের আবৃত বা অ্যান্সার দিতে পারে, অসুবিধা নেই। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 3 এর দিকে চলে যাব। 3 এর পরে আবার 4 আছে, সেটাও করব, অসুবিধা নাই। আমরা একটু দ্রুত গতিতেই করব, কারণ আপনাদের যদি বড় একটা ভিডিও হয় তখন আপনাদের দেখতে অনেক সময়
সময় ধৈর্যের অভাব ঘটে। সো আমরা একটু দ্রুত করব। 3 শিক্ষার্থী বন্ধু 3 যেটা সেটা হচ্ছে এরকম, n equal to 2p minus 3, p belongs to n, p belongs to n এবং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো শিক্ষার্থী বন্ধু আমরা p belongs to n, তাহলে n হচ্ছে n স্বাভাবিক সংখ্যার সেট। আমরা এইভাবে লিখতে পারি, জানা আছে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল টু 1 থেকে শুরু হয়, 1 2 3 4 ডট 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 চলছে, অসীম পর্যন্ত চলবে। তো শিক্ষার্থী বন্ধু আমাদের p এর স্থলে সুতরাং আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের বলছে যে n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে কত হবে। তো শিক্ষার্থী বন্ধু আমরা যেটা বলতে চাচ্ছি যে p এর মান স্বাভাবিক সংখ্যা হলে p সর্বদাই জোড় সংখ্যা। শিক্ষার্থী বন্ধু কথাটা কি ধরনের বলুন তো? যেখানে যদি 1 বসান 2 কে 2 জোড় সংখ্যা, 2 বসালে 2 গুণ 4 জোড় সংখ্যা, 3 বসালে 6 জোড় সংখ্যা, আর 2p 3 সর্বদাই বিয়োগ সংখ্যা। কারণ আপনি যে কোনো জোড় সংখ্যা থেকে 3 যদি বিয়োগ করেন সেটা দেখবেন অবশ্যই বিজোড় হবে। যেমন ধরুন 4 একটা জোড় সংখ্যা, 3 বিয়োগ করলে 1, 6 একটা জোড় সংখ্যা, 3 বিয়োগ করলে 3, এরকম এত সর্বদাই একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু n স্কয়ার ইকুয়াল টু কি হবে? 2p 3 হোল স্কয়ার। তাহলে আমরা একটু সূত্রে বসায় দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধু এখানে কি পাচ্ছি আমরা? 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 9। শিক্ষার্থী বন্ধু আমি যদি 4p কমন নিয়ে ফেলি, p 3 প্লাস 3, এখানে 4p সর্বদাই, এখানে বলেছি দেখুন 4 দ্বারা ভাগ করলে 4p p 3 সর্বদাই 4 দ্বারা বিভাজ্য। সর্বদা 4 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা ভাগ করলে এখানে যে সমান 9 থাকছে, এটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে সব সময় কি থাকবে? 1 থাকবে। এতকে 4 দ্বারা ভাগ করলে এটা বিভাজ্য হবে, এখানে আবার 4 দ্বারা ভাগ করলে 4 যোগ 8 হবে 1। আর 9 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কি হবে? তো শিক্ষার্থী বন্ধু 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 1, এটা ভাগশেষ বিভাজ্য। 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। ভাগশেষ হবে 1। তাহলে আমরা লিখব যে সুতরাং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। সুতরাং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। ভাগশেষ 1 হবে। আমরা এইভাবে ভাগশেষ বের করে ফেললাম। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 4 এর দিকে চলে যাব। চার নম্বর সমস্যাটা কি ধরনের? এখানে দেওয়া আছে
সার্বিক সেট ইউ 2 থেকে 9 নাকি 2 3 4 5 6 7 9 2 3 4 5 6 7 9 এ হচ্ছে জোড় সংখ্যাগুলো 2 4 6 বি হচ্ছে 3 5 7 শিক্ষার্থী বন্ধু এ প্রাইম কি হবে এ প্রাইম হবে ইউ মাইনাস এ ইউ কোনগুলো 2 3 4 5 6 7 9 এ কোনটা 2 4 6 তো শিক্ষার্থী বন্ধু তাহলে ওই তিনটা যদি বাদ যায় 2 4 6 বাদ দিলে থাকবে 3 5 7 9 তো এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে a প্রাইম ইন্টারসেকশন b ইকুয়াল টু কি হবে 3 5 7 9 ইন্টারসেকশন b 3 5 7 তো 3 5 7 এটাই চলে তো শিক্ষার্থী বন্ধু এটাই আমাদের অ্যানসার দেন উত্তর দেন আমাদের আপত্তি নেই 3 5 7 তাহলে আমাদের প্রথম চারটাই শেষ হয়ে গেল এবার শিক্ষার্থী বন্ধু সৃজনশীল 1 এবং 2 রইল আমাদের হাতে আমরা 1 এবং 2 এর দিকে যাব সুবিধা কিছু নেই সৃজনশীল 1 ফাংশনের একটি অঙ্ক দেওয়া আছে ফাংশন x ইকুয়াল টু এত যে দুটি ফাংশন ক x belongs to n x স্কয়ার এবং x কিউব 30 এখন শিক্ষার্থী বন্ধু x ইকুয়াল টু 1 হলে x স্কয়ার সমান 1 x কিউব এটাও 1 x ইকুয়াল টু 2 হলে স্বাভাবিক সংখ্যার সেট জানা আছে আমরা n ইকুয়াল টু আমরা কি জানি স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 কারণ জানা আছে স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু অসীম পর্যন্ত বিস্তৃত 2 হলে আমরা x স্কয়ার সমান কি পাবো 2 স্কয়ার মানে 4 আর x কিউব পাবো কি আমরা 2 কিউব মানে 8 এরকম ভাবে x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার সমান 9 x কিউব সমান 27 x equal to 4 হলে x স্কয়ার সমান 16 x কিউব সমান 64 তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখছি x স্কয়ার মান 3 এর চেয়ে বড় এবং x কিউব যেটা 30 এর চেয়ে ছোট অথবা 30 এর সমান আমরা দেখতে পাচ্ছি যে এইটা হলে আমাদের শর্তটা পূর্ণ হচ্ছে তো শিক্ষার্থী বন্ধু আমাদের 2 এর ক যে 1 এর ক যে সৃজনশীল সেটার উত্তর তাহলে আমরা এখান থেকে 3 নিতে পারবো কারণ আমরা দেখছি যে 3 আমাদের সেই শর্ত পূরণ করছে তাহলে আমাদের ক যেটা আসছে সুতরাং একবার লিখতে পারি ইংলিশে কারণ আমরা দেখেন 4 নিলে 4 4 16 হচ্ছে কিন্তু 4 এর উপর কিউব দিলে 64 হচ্ছে 64 কিউব যেটা সেটা তো অবশ্যই 30 এর চেয়ে বড় এটা কিন্তু আমাদের বলেছে যে 30 এর চেয়ে ছোট হতে হবে তাহলে আমরা x ইকুয়াল আমরা এইভাবে লিখতে x ইকুয়াল টু 3 হলে প্রদত্ত শর্ত পূরণ করে x ইকুয়াল টু 3 হলে প্রদত্ত শর্ত পূর্ণ হয় সুতরাং নির্ণয় সেট এখানে একটা কলম দিতে হবে শিক্ষার্থী বলতে একের ক আমরা করে ফেললাম একের খ বলছে কি একের খ নং প্রশ্নের উত্তর এই স্টাইলে আমরা লিখি নং প্রশ্নের উত্তর লেখা যথেষ্ট সুন্দর করবেন আমি আবার একটু দ্রুত করছি যে আমাদের ভিডিও যদি অনেক বড় হয় বাচ্চাদের খুব মানে ধৈর্যের বিচ্যুতি ঘটে সো আমরা একটু দ্রুত করার চেষ্টা করছি এখনো খনন প্রশ্ন
শিক্ষার্থী বন্ধু একের ক্ষতে কি বলেছে, এখানে বলেছে যে a function of -2 এর কিউব তাহলে ফাংশন অফ x যেটা সেটা হলো x কিউব প্লাস kx স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। সুতরাং ফাংশন অফ কত আমাদের -2। শিক্ষার্থী বন্ধু -2 উপরে যদি আমরা কিউব দেই প্লাস k ইনটু -2 এর স্কয়ার দেই -4 ইনটু -2 -12। শিক্ষার্থী বন্ধু আমি কি পাবো -8 প্লাস 4k প্লাস 8 -12। শিক্ষার্থী বন্ধু আমি কি পাবো 12। এরপরে আমাদের বলে দিয়েছে কি এটা শূন্য। এর প্রশ্ন মতে f of -2 equal to 0 অর্থাৎ 4k -12 equal to 0 বা 4k equal to 12। সুতরাং k equal to 12 ভাগ 4 3। আমরা এখানে k3 পেলাম। বড় এই যে দেখা যায় এত একটা অমূলদ সংখ্যা √k সমান √3 দেখাতে হবে যে √3 একটা অমূলদ সংখ্যা। শিক্ষার্থী বন্ধু একের খ প্রথম অংশ হয়ে গেছে। এখন আমাদের দেখাতে হবে যে এটা একটা অমূলদ সংখ্যা। দেখাতে হবে যে √3 একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আমরা এটা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধু এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, তো মনে করি √3 একটি আচ্ছা √3 একটি আমরা মূলদ সংখ্যা। সুতরাং √3 ইকুয়াল টু p/q। এখানে pq সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। equal to p square by q square উভয় পক্ষকে বর্গ করে। শিক্ষার্থী বন্ধু 1 নং সমীকরণ হতে দেখা যাচ্ছে বাম পক্ষ থ্রাইস কিউব একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই কিউ ইহা পূর্ণ সংখ্যা হতে পারে না। কারণ PQ সহমুখী এবং এখানে একটা Q is greater than 1 ধরবো আমরা, Q কে একের চেয়ে বড় বড় সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যেটা পেলাম PQ সহমৌলিক। তো সহমৌলিক হলে কি হবে, এটা কাটাকাটি যে পূর্ণ সংখ্যা আসার সুযোগ নেই। ধরুন এটা যদি কথা বলছে P যদি 7 হয়, Q যদি 5 হয়, তাহলে কি হতে পারে 7 গুণ 7 ভাগ 5, মানে পূর্ণ সংখ্যা আসার সুযোগ নেই, কারণ এটা তো সেম সংখ্যা না এবং কাটাকাটি যাওয়ার সুযোগও নেই। তাই এটা পূর্ণ সংখ্যা হতে পারে, কারণ PQ সহমৌলিক সংখ্যা।
সুতরাং √3 মূলদ সংখ্যা নয়। আবার 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 4, আর √3 স্কয়ার 3। সুতরাং √3 1 এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। কিন্তু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। কিন্তু 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই। পূর্ণ সংখ্যা নেই, কোনো পূর্ণ সংখ্যা নেই অবয়বটির মাঝে। সুতরাং √3 পূর্ণ সংখ্যা। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দেখলাম √3 আমরা এখানে পেলাম মূলদ সংখ্যা নয়, এখানে পেলাম পূর্ণ সংখ্যা নয়, সুতরাং √3 অমূলদ সংখ্যা। সুতরাং √3 অমূলদ সংখ্যা, আমাদের রূপে একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এটাই প্রমাণিত। এটা আমাদের কি করতে বলেছে? দেখাও, দেখানো, দেখানো। শিক্ষার্থী বন্ধু, আমরা এই সমস্যার সমাধান করলাম। এখন গতে একটা আছে আমাদের ফাংশনের অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধু, আমরা গ টাস্কটা করব। গ, এখানে গ যেটা প্রমাণ করতে হবে যে গ একের গ নং প্রশ্নের উত্তর। একের গ নং প্রশ্নের উত্তর আমরা দেওয়া আছে a equal 1 plus a cube plus a to the power 6 by a square। সুতরাং g a square equal to 1 plus a square এর উপরে whole cube plus a square এর উপরে 6 plus a square এর উপরে square 1 a to the power 6 plus a to the power 12 a to the power 4। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, সুতরাং 1 by a square equal 1 plus 1 by a square এর উপরে whole cube plus 1 by a square এর উপরে 6 1 by a square এর উপরে square। তাহলে কি থাকছে? 1 plus 1 by 6 12 4। শিক্ষার্থী বন্ধু, আমরা যদি লসাগু করি a to the power 12, তাহলে a to the power 12 plus a to the power 6 plus 1, নিচে কি থাকছে? 1 by a to the power স্কয়ার ছিল, আমাদের এখানে -2, অসুবিধা নাই, এরপর -2 নিলাম, আমরা সেইভাবে কাজগুলো করে ফেললাম। আচ্ছা, তাহলে এখানে কি থাকছে আমরা দেখি। এরপরে a to the power 12 plus a to the power 6 plus 1 a to the power 12। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যেটা করলাম সেটা হিসাব করলে এখানে a to the power 8 আসছে আর এখানে আসছে 4, তাহলে a স্কয়ার এর উপর হোল স্কয়ার 4। আমাদের এই প্রবলেমটা একটু দেখা দরকার। এখানে গাণিতিকভাবে যদি সত্য হয় তাহলে এটা অবশ্যই সত্য আসবে,
এই জায়গাটাতে একটু প্রবলেম মনে হচ্ছে জি এ। আমরা এই জায়গাটা একটু দেখি, হিসাব একই, নিয়ম একই। তাহলে এখানে আমাদের a টু দি পাওয়ার 8, তার উপরে কি থাকছে শিক্ষার্থী বন্ধু? a টু দি পাওয়ার 12। এটার সাথে মিলে যাচ্ছে অনেক দূর পর্যন্তই, 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12। নিচে আসার কথা a টু দি পাওয়ার 4। আর এখানে যদি স্কয়ারই সত্য হয়ে থাকে তাহলে আমাদের 1 বাই স্কয়ার 1 বাই 2 টু দি পাওয়ার 4 আমরা করলাম, লসাগু 4 বের করলাম। এখানে একটা ছোট্ট সমস্যা আমাদের প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি, অথবা আমাদের ওঠানোর মধ্যেও দেখতে পেতে পারি। a স্কয়ারের উপর কিউব দিলাম আমরা, g স্কয়ার। শিক্ষার্থী বন্ধু এই জায়গাটা কিউব হবে, আমরা স্কয়ার তুলে রেখেছিলাম, আমাদের ওঠাতে ভুল হয়েছে, a কিউব। তো শিক্ষার্থী বন্ধু যদি a কিউব হয় তাহলে আমরা a কিউব নিলাম, তখন এটা স্কয়ারের উপর কিউব a টু দি পাওয়ার 6, স্কয়ারের উপর কিউব রেসিডিউ 6 হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধু এখানে যখন আমরা স্কয়ারের উপর কিউব নিব, এটাও 6 হবে, এটাও 6 হবে, a টু দি পাওয়ার 6, তাহলে a টু দি পাওয়ার 6 হয়ে গেল। শিক্ষার্থী বন্ধু তাহলে আমরা কি পেলাম? সুতরাং g স্কয়ার ইকুয়াল টু g অফ a এর উপর মাইনাস 2 ইনভার্স। এটা কি বলেছি? প্রমাণ করো, এটা প্রমাণ। শিক্ষার্থী বন্ধু এবার আমরা 2 নম্বর নিয়ে একটু কথাবার্তা বলবো। 2 নম্বরের ছবিটা আমাদের সুন্দর করে রাখতে হবে। আমাদের একটা প্লাস্টিকের স্কেল হলে বেশি ভালো হয়, প্লাস্টিকের স্কেল হলে বেশি ভালো হয়। আমরা একটু প্লাস্টিকের স্কেল, তারপরে প্লাস্টিকের স্কেল দিয়ে আঁকবেন, মানে কাঠের স্কেলে তলটা বেশি মসৃণ হয় না, এই জন্য আমরা প্লাস্টিকের স্কেল আশা করছি। দেখি একটা প্লাস্টিক বা স্টিলের স্কেল হলেও হবে, আপনারা এরকমের স্কেল দিবেন না, এটা দিয়ে ছবি আঁকানো সুন্দর হয় না। তাই আমরা চেষ্টা করব যে কাঠের স্কেলকে অ্যাভয়েড করে স্টিল বা প্লাস্টিকের স্কেল নেওয়া যায় কিনা, কারণ এই ধারগুলো সূক্ষ্ম, আমাদের ছবিটা একটু সূক্ষ্ম ছবি না হলে 2 নম্বরের সমস্যাটা কিন্তু বড়, এই সমস্যাটা সারানো সহজ হবে না। কারণ এখানে ছবিটা একটু সুন্দর করে আপনারা দেখেন, 2 নম্বরের ছবির ভিতরে অনেকগুলো কথা আছে। 2 নম্বর যে সমস্যাটা আমরা একটু দেখি সবাই মিলে, সুন্দর করে দেখি 2 নম্বরটা। এখানে একটা বৃত্ত আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত। তো শিক্ষার্থী বন্ধু একটা ভালো বৃত্ত আঁকার চেষ্টা করতে হবে। তো ভালো বৃত্ত শিক্ষার্থী বন্ধু আমরা হাতে আঁকলাম একটু দ্রুত করার জন্য, কারণ আপনাদের তো আবার ধৈর্য কম, অধৈর্য হয়ে পড়ে। এরকম আমরা একটা ফিগার নেওয়ার চেষ্টা করছি। আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটা একটু সুন্দর করে মিলিয়ে নিই। আমাদের প্রশ্নটা কোথায়, আমরা একটু মিলিয়ে নিই সবাই, প্রশ্নটা যেভাবে আছে সেভাবে মিলিয়ে নিই। এখানে এরকম জিই এই প্রশ্নটা একটু ভালো করে হিসাব করে নিতে হবে। এরপরে 12 আছে এখানে, তো আমরা যদি 12 একদম অরিজিনাল মাপও নিতে পারি তাহলে ভালোই হয়। 12 7, এই ফিগারটা একটু ভালো করে মিলিয়ে নেবেন, এটা বড় ফিগার তো। 12, আমরা 12 নিলাম। এটা আমাদের একটু দেখা দরকার যে আমাদের যে ফিগারটা দিয়েছে প্রশ্নে, আমাদের তো মানে সরকার থেকে সেই প্রশ্নটা ফেসবুকে দিয়ে দিয়েছে, আপনাদের কাছেও আছে আমাদের কাছেও আছে। তো এটা হলো 12। এরপরে আমরা দেখতে চাচ্ছি ইডি যেটা, ওটা আবার দেওয়া আছে 5। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু ছবিটা যতটা সম্ভব আমরা পারফেক্ট নেওয়ার চেষ্টা করি। 5 যতটা সম্ভব আমরা পারফেক্ট ছবি নিচ্ছি 5। এটা হচ্ছে ইডি আমরা নিলাম। ইডি নেওয়ার পরে আমরা এরপরে দেখতে পাচ্ছি এখান থেকে 7, তাহলে এটা আমরা অরিজিনাল মাপটা নেওয়ার চেষ্টা করি সবাই মিলে।
আমরা অরিজিনালি নেওয়ার চেষ্টা করলাম 7, এটার নাম অবশ্য দেওয়া আছে সি। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, এটা কিন্তু 5 সেমি, 5 সেমি, এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি, আর এখানে একটা 15 সেমি দেওয়া আছে। এর থেকে এটা আমরা 15 সেমি নিব, সুন্দরভাবে মেপে নিব যেন কোনো সমস্যা না হয়, যতটা সম্ভব সুন্দর করে নিব। আপনারা আরো সুন্দর করে আঁকবেন, আপনারা আরো সুন্দর করে আঁকবেন যেন কোনো সমস্যা না হয়। তো শিক্ষার্থী বন্ধু, যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো আমরা একটু ঠিকঠাক করে নিই। এবি এটা এখানে এটা হচ্ছে 15, মানে এবি ইকুয়াল টু 15 সেমি। আমরা একটু এখানে লিখে দিই, কারণ ছবির মধ্যে আরো কিছু কাজ আছে। বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বেশ কিছু কাজ করব, কাজ করলে আমরা সুফল পেয়ে যাব। এখানে আমরা ডি থেকে একটা লম্ব আঁকার চেষ্টা করছি এরকম ভাবে। তো শিক্ষার্থী বন্ধু, এটা আঁকানোর ফলে আমাদের কিছু সুবিধা হবে, আমাদের কিছু কাজ সহজ হবে। আমরা ডি হতে আমরা এ জি যেটা এর উপরে একটা লম্ব টানবো, সেই লম্বটা হচ্ছে ডিপি। ডিপি শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করি, আমরা এটা 5 হলে এটা 5, আর এটা যেহেতু পুরাটা 12 ছিল তাহলে এটা হবে 7। তাহলে আমরা এটা কাজ করে নিচ্ছি। ডিপি এটা আমরা একটা লম্ব টেনে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা এটা দিলাম। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু কি করলাম, ডিপি একটা লম্ব টানলাম এজি এর উপরে, আমরা লম্বটা টেনে ফেললাম। তাহলে ডিপি সমান্তরাল আমরা এখন বলতে পারবো ডি বিন্দু থেকে, আমরা 2 এর ক কিন্তু করছি, ক একটু বড়, থেকে এজি এর উপর ডিপি লম্ব আঁকি, লম্ব আঁকি। শিক্ষার্থী বন্ধু, এটা আমরা লম্বটা এঁকে ফেললাম। তাহলে ডিপি সমান্তরাল ইজি, আবার ডিপি সমান ইজি। এটা তাহলে কি হবে 5। শিক্ষার্থী বন্ধু, এটা 5, তাই এটাও 5, কারণ এখানে 12 ছিল, এখান থেকে আমরা এটা টেনে দিয়েছি। সো ডিপি সমান পিজি, এটা একটা বর্গ হবে আর কি, আমরা একটা বর্গ আঁকার চেষ্টা করেছি। তাহলে এই পর্যন্ত আমরা নিলাম। এরপরে সিপি যেটা, আমরা একটু সিপি নিয়ে কথা বলি। সিপি সমান পিডি প্লাস ডিসি, 5 যোগ 7 সেমি সমান 12 সেমি। শিক্ষার্থী বন্ধু একটু ছবিটা মিলিয়ে নেন, কোনো সমস্যা যেন না হয়। এরপরে ইডি সমান্তরাল জিপি, ইডি কোথায় আমাদের, ইডি সমান্তরাল জিপি, ইডি সমান্তরাল জিপি, আবার ইডি সমান জিপি, তাহলে সেটাও 5 সেমি। আমরা এটাও 5 সেমি নিয়ে ফেললাম। শিক্ষার্থী বন্ধু, এপি কতটুকু হবে? এপি হবে আমাদের টোটাল ডিসটেন্সটা, আসলে এপি, এই এপি হলো এজি মাইনাস পিজি। তো শিক্ষার্থী বন্ধু, এজি আমাদের 12, তাহলে 12 থেকে 5 বাদ দিলে যে 7, সেটা 7 সেমি। আমরা প্রত্যেকটা কারণ সহ লিখে দিলাম 7 সেমি পেলাম। আচ্ছা এরপরে শিক্ষার্থী বন্ধু, সি হতে এবি এর উপরে সিকিউ লম্ব টানবো। আমাদের তো বিসি বের করা দরকার, সো আমরা এখানে আরেকটা লম্ব টানবো। তাহলে এটা একটা লম্ব টানলাম, কি সুবিধা আমরা একটু পরে বলছি। সি হতে এবি এর উপরে সিকিউ লম্ব টানবো, সি হতে এবি এর উপর সিকিউ লম্ব টানি। আমরা লম্ব টেনে দিলাম। শিক্ষার্থী বন্ধু, এখন আমাদের একটা কথা আছে যে এপি সমান্তরাল সিকিউ
এবং এপি সমান সিকিউ ইকুয়াল টু 7। শিক্ষার্থী বন্ধু এটা আমরা 7 পেলাম। আচ্ছা, আরেকটু কথা আমাদের বলার থাকে, সেটা হলো আমাদের এবি ছিল 15, তো শিক্ষার্থী বন্ধু পিসি সমান্তরাল একিউ, আবার পিসি সমান্তরাল সমান একিউ, এবং এটা 12 সেমি, ওই যে 5 যোগ 7 এটা 12 সেমি। সুতরাং কিউবি যেটা, এটা টোটালটা 15, এই যে এবি 15, এবি মাইনাস একিউ। শিক্ষার্থী বন্ধু তাহলে এবি আমাদের 15 থেকে আমরা 12 বাদ দিলাম সমান 3 সেমি, কিউবি 3 সেমি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের কর চাহিদা একটু বড় ছিল, বিসি এর দৈর্ঘ্য। এখন আমরা ওই সমকোণী ত্রিভুজ আমরা সবগুলো জিনিস রেখে দিতে চাই, মুছে দিলে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, তাই আমি এখানে পাশে করছি। আপনি অবশ্য সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচে নিচেই করবেন। তো শিক্ষার্থী বন্ধু ত্রিভুজ বিসিকিউ মানে সমকোণী ত্রিভুজ বিসিকিউ, সমকোণী ত্রিভুজ যেহেতু নম্বরটি নিয়েছি বিসিকিউএ বিসি স্কয়ার ইকুয়াল সিকিউ স্কয়ার প্লাস কিউবি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, উপপাদ্য অনুসারে। আচ্ছা, এরপরে শিক্ষার্থী বন্ধু বিসি স্কয়ার সিকিউ স্কয়ার যেটা আমাদের সিকিউ স্কয়ার 7 স্কয়ার, কিউবি স্কয়ার 3 স্কয়ার, 7 7 49 যোগ 9 সমান 58। তাহলে বিসি সমান কি হবে শিক্ষার্থী বন্ধু √58। ক্যালকুলেটর আমাদের বলে দিচ্ছে কি, এটা আমরা হিসাব করে নিতে পারি, এটা আপনারা করে দিন, এটা রাখলেও রাখা যেতে পারে। √58 7.61577 প্রায় এত সেমি প্রায়। তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা করে ফেললাম। এরপরে বলেছে ইএফজি মানে আমাদের উপর একটা এফ আছে। প্রথমটা আমাদের অনেক কঠিন, পরেরগুলো শিক্ষার্থী বন্ধু সহজ হবে, বেশি কঠিন হবে না। তো আমরা পরেরগুলো এখন একটু করে ফেলি, দেখা যাক। এটা শেষ, ক শেষ, এখন খ গ দিকে যাব আমরা। ফিগার লাগবে, এই ফিগারের সাহায্যেই হবে বাকিগুলো। আমরা ওই ছবিতে মানগুলো একটু বসাবো, এটা 12 এটা 3, তাহলে আমাদের জন্য ভালো। এটা হলো 7 পয়েন্ট, আমরা যে বের করলাম শিক্ষার্থী বন্ধু কত এসেছিল 7 পয়েন্ট। আমরা যদি 3 ঘর লিখি 6.577 আছে, যাই হোক আমরা এই পর্যন্ত নিয়েছিলাম এত সেমি। ইচ্ছা করলে আমরা 3 ঘর নিতে পারতাম, তাহলে এখানে হয়তো 6 নিলে হতো। শিক্ষার্থী বন্ধু এখানে 6 নেওয়া যেতে পারে, 6 সেমি প্রায়, দশমিকের প্রায় এত ঘর নেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা শিক্ষার্থী বন্ধু এখন আমাদের বলেছে যে অর্ধবৃত্ত ইএফজি অর্ধবৃত্তের পরিধি, ইএফজি অর্ধবৃত্তের পরিধি তো জানা আছে। আমরা খ করছি কিন্তু এবার 2 এর খ। জানা আছে বৃত্তের পরিধি সমান 2 পাই r একক। শিক্ষার্থী বন্ধু সুতরাং ইএফজি অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্ত যেহেতু পরিধি 2 পাই r বাই 2 একক, 2 কেটে গেলে পাই r একক। শিক্ষার্থী বন্ধু পাইয়ের মান হচ্ছে 3.1416 আর r এর মান 5, r এর মান 5/2 অ্যাকচুয়ালি 5 তো বেশ এত সেমি, যখন মান বসাবো তখন সেমি। তো শিক্ষার্থী বন্ধু এটা যদি আমরা একটু হিসাব করে ফেলি, ক্যালকুলেটর আমাদের কাছে আছে, তো সমস্যা তো কিছু নেই। 3.1416 into 5 divided by 2, এটা আসছে যেটা আমাদের হিসাবটা 7.8
7.8547 প্রায় লিখতে পারেন, যেহেতু আমরা পায়ের যে মানটা পুরোটা ব্যবহার করি না, তাই যে সমস্ত জায়গায় পায়ের মান আমরা ব্যবহার করব তাই লিখতে পারি। লেখাটা ভালো। শিক্ষার্থী বন্ধু, আমাদের খ নিয়ে আর মাথা ব্যথা নাই। এখন গ বলেছে এই যে সমগ্র ক্ষেত্রটা আমাদের একদম শুরু থেকে এ বি সি ডি ই এফ জি, মানে পুরো ক্ষেত্রটা এর পরিসীমা এবং ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধু, পরিসীমা হচ্ছে চারিদিকের মাপ, তো আমরা একটু গ করে ফেলি, অসুবিধা নাই। একটু সাদা করা যায় কিনা আমরা দেখি, আপনাদের যেন দেখতে ভালো পাই, সেই কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থী বন্ধু, আমরা এবার দেখি আমাদের এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা। শিক্ষার্থী বন্ধু, আমরা যে পরিসীমাটা বের করব সেই পরিসীমাটা আমরা পরিসীমার প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা আসলে আমাদের এর পরিসীমা, তো সবগুলো বাহুগুলো যোগ করব আমরা এই পুরো ক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এ বি 12 যোগ 15 আর কি, এখানে যোগ 7.616, দেখুন আমরা যোগ করছি। এখান থেকে সিডি যেটা এটা 7, ডিই যেটা 5, ইজি যেটা এটাও 5, আর জি থেকে এ 12। শিক্ষার্থী বন্ধু, আমরা এটা কঠিন কিছু না, এটা যোগ করলেই হবে। 12 5 17 5 22, 22 আর 7 29, 29 আর 7 36, 36 আর 15 46, 5 49.616 সেমি। আবার এখন দেখি 12 দশে 22 আর 7 29, 29 আর 7 36 দশে 46 আর 5 46 5 51। প্রয়োজন হলে আপনারা মুখের মতো করার দরকার নেই বাবা, ভুল হলে তো আপনাকে আমরা অতি উত্তম দিতে পারবো না। সো আপনি একটু অতি উত্তম পাওয়ার চেষ্টা করবেন। 15 যোগ 7.616 যোগ 7 যোগ 22 করে দেবেন একবারে, যোগ 22। আমাদের 51.6 সেমি, এটা পরিসীমা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধু হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধু বের করতে গেলে আমাদের এখানে কি কি করতে হবে? তাহলে প্রথমে আমরা এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল করি। তাহলে এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান কি কি জিনিস আছে আমরা একটু দেখে নেই। সমান প্রথমে একটা এ বি সি পি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা অনেক দূর পর্যন্ত করে ফেলতেছি, ট্রাপিজিয়াম হয়ে গেল। এরপরে বর্গটা আমরা নিয়ে নিব, তারপরে যে অর্ধবৃত্ত নিব, প্লাস প্লাস ডিইজিপি প্লাস ডিইজিপি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ ইএফজি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধু এখন আমরা মানগুলো বসাতে পারি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আপনারা জানেন যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে 12 যোগ 15 ভাগ 2 ইনটু লম্ব দূরত্ব হচ্ছে 7। শিক্ষার্থী বন্ধু আমরা কি করলাম, যে সমান্তরাল বাহু একটা হচ্ছে 12 একটা 15, 12 যোগ 15 ভাগ সমান্তরাল বাহুদের সমষ্টির অর্ধেক গুণন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা গেল।
এরপরে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল প্রতিটা বাহু 5 যদি হয় 5 × 5 বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আপনারা সবাই জানেন। এখানে এটাও সেমি স্কয়ার, এটাও সেমি স্কয়ার। আবার অর্ধবৃত্ত যেটা আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, হ্যাঁ পাই আর স্কয়ার। তো পাই তো আচ্ছা পাই এর মান আমরা ইচ্ছা করলে এর উপর পাই হচ্ছে 3.1416 পাই আর স্কয়ার। আর বলতে বাবা আমরা 5 কিন্তু না, তার অর্ধেক 2.5 × 2.5 বাই 2। শিক্ষার্থী বন্ধু খেয়াল করবেন বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক, এটা হলো সূত্র। তাহলে আমরা পাই নিলাম, আর স্কয়ার মানে আমাদের এই ব্যাস আছে 5 2.5 আর এর যেহেতু অর্ধবৃত্ত বর্গ বাদ দিলে শুধু অর্ধবৃত্ত থাকে, তাকে 2 দ্বারা ভাগ করলাম। শিক্ষার্থী বন্ধু এখন এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। দেখুন না কি করি আমরা, 12 × 15 = 27, 27 × 7 ভাগ 2 এত, 5 × 5 = 25। আর এখান থেকে আমাদের কি কি আসতে পারে সেটা আমরা একটা হিসাব করে নিতে পারি। আচ্ছা এখানে আপাতত 3.1 পড়ছে, ওখান থেকে হিসাবটা কি আসে আমরা একটু দেখে নিই, সবগুলো আমরা একটু ঠিকঠাক করে নিই, অসুবিধা নেই। 27 × 7 27 × 7 ভাগ 2 94.5। শিক্ষার্থী বন্ধু এটাতে আসছে 94.5 যোগ 25। আর এখানে হিসাব করলে যেটা আসে আমরা হয়তো এটাকে একটু ছোট করতে পারি, 1.525 লিখতে পারি। এরপরে যে হিসাবটা আসবে সেটা আমরা লিখে সবগুলো যোগ করলে হবে। আচ্ছা তাহলে এই লাইনে দরকার হচ্ছে না, আমরা এক বাইট করে দিই, এত সেমি স্কয়ার। এখানে কি কি আসছে শিক্ষার্থী বন্ধু দেখি একটু, 3.1416 into 2.5 into 1.25। শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে 9.8175 এত সেমি স্কয়ার। তো এখন সবগুলো যদি যোগ করি আমরা তাহলে ওখানে কি পেলাম আমরা সবগুলো একটু দেখে নিই। 9.8175 plus 25 plus 94.5 equal 129.3175 এত সেমি স্কয়ার। শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে আমাদের পরিসীমাও পেলাম, ক্ষেত্রফল পেলাম। তাহলে आंसर 51.716 সেমি। প্রায় লিখতে পারেন, যেহেতু পায়ের মান ব্যবহার হয়েছে আমরা বলেছি যে পায়ের মান ব্যবহার করে প্রায় লিখতে পারেন। হ্যাঁ এখানে একটা প্রায় লিখতে পারেন, এখানে একটা যে পায়ের মানটা তো বাবা আমরা দশমিকের পরে 4 ঘর নেই, এটা তো অসীম পর্যন্ত বিস্তৃত, এইজন্য আমরা একটা প্রায় লিখতে পারি। এখানে প্রায় এটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধু আমরা সলিউশন করে দিলাম। আমাদের এই কাজগুলো যদি আপনাদের উপকার করে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের ছেলেপেলে উপকৃত হয়, ছেলেমেয়েরা যেন একটা ভালো এডুকেশন পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ, সো তাদের হেল্প করার চেষ্টা করেছি আমরা। আপনারা উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত পদার্থ, রসায়ন, গণিতের উচ্চতর গণিতের ক্লাস আমার এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনাদের নিয়মিত ক্লাস পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দীর্ঘ সময় আপনাদের পাশে কাজ করতে যেতে পারি। আপনাদের উপকার হলে আমাদের এই শ্রম সার্থক হবে।